আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচার শুরু হয়েছে, বিএনপির ভুল ত্রুটিগুলো যেভাবে প্রচার হচ্ছে, এতে বিএনপি এক ধরনের হতাশ হয়ে তারা তাদের বুদ্ধিজীবীদের উপর থেকে ভরসা কমিয়ে, আস্থা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা দলীয় নেতাকর্মীদেরকে মাঠে নামিয়েছেন এবং সেই সূত্র ধরেই দলীয় নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছে। আমরা এই বিগত লাস্ট কয়েকদিনে দেখছি যে বিএনপি জামাতের দিকে মিসাইল ছুড়ে মারছে, আর জামাত শিবির সেই মিসাইলটাকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মেরে একেবারে গুড়িয়ে দিচ্ছে আকাশেই। তো এই বিষয়টা আমি বলবো, হাতে ধরে কয়েকটা বিষয় আমি বলবো। তার আগে বেশ কিছুদিন ধরে জামাত শিবিরকে একটু সমালোচনা করার ওয়ে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। প্রতিদিন ভাবি যে একটু কোনো না কোনো একটা বিষয় নিয়ে তাদের সমালোচনা করতেই হবে, কিন্তু পাই না। আজকে একটু পেয়েছি। একটু বললে কি হবে, জামাতের ভিতরে যারা একটু কর্মীদের ভিতরে যারা বেআক্কেল আছে, এই বেআক্কেলদের একটু আক্কেল হবে। সেটা হচ্ছে এই যে রাস্তায় হাই রোডের যে রোড সাইন, এই সাইনের উপরে ওইটা ঢেকে দিয়ে ব্যানার টানানো হয়েছে। এটি অন্যায়, চরম অন্যায়। এটি ঠিক হয় নাই। যারা এই কাজটি করেছেন তারা ভালো কাজ করেন নাই। আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ওই ব্যানারটা নামানো না হয়ে থাকে তাহলে আমার ভিডিও দেখা মাত্রই আপনারা ব্যানারটা নামিয়ে ফেলবেন। এই এখন আসুন আমরা রিজভী ভাইয়ের কথায় আসি। রিজভী ভাই খুব আফসোস করেছেন গতকালকের একটি ভিডিওতে, আপনারা সবাই দেখেছেন। আমি গতকালকে আপনাদের সেই ভিডিওটা দেখিয়েছি। রিজভী ভাই একটা বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েমের যে বিষয়টা বলেছেন, তিনি সাদিক কায়েম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটপাতের দোকানদারদেরকে জরিমানা করে সেই টাকা 3000 টাকা জামাতের বাইতুল মালে জমা দিয়েছে। তো এই যে তিনি একটা মিসাইল ছুড়লেন জামাতের দিকে, তো এই মিসাইল তো সাথে সাথেই জামাত শিবির অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মেরে ওটাকে একেবারে গুড়িয়ে দিয়েছে। রিজভী ভাইয়ের ওই বক্তব্য মাটিতে পড়ারই সুযোগ দেয় নাই। তো সেখানেই তিনি আরেকটা কথা বলেছিলেন যে সবাই আমাদের বিষয়টা প্রচার করে বেশি, আমরা কিছু করলেই সবাই উঠে পড়ে লাগে, অথচ জামাত ইসলামেরও তো ধর্ষণে তাদের নাম আসে। তারপরে সিলেটে যে সাদা পাথরের ঘটনা ঘটলো সেখানেও তো জামাতের নাম এসেছে, তাদের তো ওইভাবে প্রচার করা হয় না। রিজভী ভাই, আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। এখন আমরা মনে করি যে আপনাদের কপালটাই আসলে খারাপ। এই কারণে খারাপ যে আমাদের বাংলাদেশে একটা পারসেপশন এইভাবে তৈরি হয়ে গেছে, দাড়ি এবং টুপি থাকলেই ওটা জামাত ইসলাম। এই জন্য আপনার দলের নেতাকর্মী যাদেরকে মাঠে নামানো হয়েছে নতুন করে জামাতকে টেক্কা দেবার জন্য, তাদের দিকে মিসাইল ছুড়ে মারার জন্য, এরা আসলে ওই স্টাডিটা তাদের নাই। ওদের স্টাডি হচ্ছে দাড়ি টুপি মানেই জামাত শিবির, এটা হাসিনা শিখিয়ে দিয়ে গিয়েছে, আর আপনার দলের নেতাকর্মীরা সেটাই করছে। এখন সিলেটের যে সাদা পাথরের ঘটনা, ওখানে আপনি বলছেন জামাতের নাম এসেছে। হ্যাঁ, ওই যে দাড়ি টুপি থাকার কারণে আপনার দলের নেতাকর্মীরা প্রথমে জামাতের নাম বলে চালিয়ে দিচ্ছে, পরবর্তীতে যখন মেইন স্ট্রিমের পত্রিকা যখন রিপোর্ট করে, তাদের তো প্রথম আলো ডেইলি স্টারের মতো তো তারা না, তাদের তো একটু ভেবে চিন্তে রিপোর্ট করতে হয়। প্রথম আলো ডেইলি স্টার হলে পরে তাদের আসল কার্য সিদ্ধি হয়ে গেলে পরে তারা ওটা সংবাদটা উইথড্র করে নিয়ে ক্ষমা চায়। তো সবাই তো আর ওরকম না। তো সেখানে নাম আসলো জামাতের, কিন্তু আসলে দেখা গেল যে সে বিএনপির কর্মী, এবং দেখেন রিমান্ডে নিচ্ছে কাকে? বিএনপি নেতা কর্মীকে। জামাত ইসলামের কাউকে তো রিমান্ডে নেয় নেই। তো এইখানে আপনার কপাল খারাপ। আরো একটা উদাহরণ দেয়া যায়, এই একেবারে তাজা খবর। তাজা খবরটা কি? গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একজন শিক্ষককে দাড়ি ধরে টানার যে একটা বিষয়টা বিএনপির নেতাকর্মীরা সামনে নিয়ে আসলো, ওইটাকে প্রচার করা হলো যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের দাড়ি ধরে টেনেছে, এখন ছাত্র শিবির মানুষের দাড়ি ধরে টানা শুরু করছে, দাড়ি ধরে নির্যাতন করছে, এরা কাফের, এরা নাস্তিক, ইত্যাদি ইত্যাদি, এরা মুনাফেক, এই জাতীয় কথা বলা শুরু করলো। কিন্তু এটা তো আসলে প্রচার তো শুধু করলেই হবে না, ওইটা তো একটা গ্রাউন্ড থাকতে হবে। গ্রাউন্ড না থাকলে কি হয় রিজভী ভাই? আপনি এইগুলো আপনার দলের নেতাকর্মীদেরকে নিয়ে এইগুলো একটু শেখাবেন, এগুলো তাদেরকে একটু প্রশিক্ষণের দরকার আছে। গ্রাউন্ড তৈরি করে তারপরে সেই নিউজটা ছাড়লে সেখানে একটু মিথ্যার রংচং থাকলেও
তখন মানুষ ওইটাকে গ্রহণ করে। তো এই ঘটনা ঘটানোর পরে অর্থাৎ একটা মিসাইল ছাত্র শিবিরের দিকে ছুড়ে মারলো তাদেরকে কুপকাত করার জন্য। এইবার ছাত্র শিবির এবং জামাত ইসলাম কি করলো, ওইটাকে এমন একটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মারলো, মারার সাথে সাথে দেখেন যে ভিকটিম, যে ব্যক্তিকে দাড়ি ধরে টানা হয়েছে সেই ব্যক্তি কি বলে একটু শুনুন, তার মুখে শুনুন। আমার জানা মতে এখানে ছাত্র শিবিরের কেউ ছিল না, যে তার আগে 2 দিন আগে আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটা পুনর্বহাল করা হয়েছিল। তারই প্রতিবাদে গতিকয়েক ছাত্র নামধারী সন্ত্রাসী আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর স্যার, মাইনুদ্দিন স্যার সহ অন্যান্য শিক্ষকদেরকে হেনস্থা করার চেষ্টা করছিলেন। আমি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ছড়ানোর চেষ্টা করি। সেই সময় গতিকয়েক ছাত্র নামধারী সন্ত্রাসী সালাউদ্দিন আম্মার, শুভ। কি রিজভি ভাই শুনলেন তো? আমরা যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখলাম পাকিস্তান যেগুলো রকেট ছুড়েছে একেবারে নির্ধারিত লক্ষ্যবস্তুতে গিয়ে সেখানে আঘাত এনেছে, আর ভারত যেগুলো ছুড়েছে ওইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, জায়গা মতো একটাও পড়ে নেই। এরকম মারলে তো হবে না, রকেট ছুড়েন আর মিসাইল ছুড়েন, জায়গা মতো লক্ষ্য স্থির করে রাডারটা সঠিক হতে হবে, না হলে তো ভুলভাল অর্থ খরচ হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। এরপরে যে ছেলেটাকে বলা হলো শিবির, দাড়ি যে ছেলেটা ধরেছে সেই ছেলে পরে অবশ্য একটা ভিডিওতে বলেছে যে ওনার দাড়ি একেবারে নাভি পর্যন্ত, যার কারণে আমি কোনো মতো অবস্থায় তার দাড়ি ধরা তো প্রশ্নই আসে না, যেহেতু আমারও দাড়ি আছে। ওই ছেলেটা বলছে যেহেতু আমারও দাড়ি আছে, দাড়ির প্রতি আমার সম্মান রয়েছে, আমি তার এই কলারটা যখন ধরতে গেছি তখন মনে হচ্ছে যে তার দাড়ি ধরেছি, কিন্তু আসলে আমি তার দাড়ি ধরি নাই, ছেলেটা স্বীকার করেছে। তো তারপরে ওই ছেলেটাকে বলা হলো শিবির, যাকে শিবির বানানো হলো ওই ছেলে দেখুন এবার বিএনপির মিসাইলটাকে কিভাবে একেবারে ধ্বংস করে দিল, গুড়িয়ে দিল, তছনছ করে দিল। শুনুন তার মুখে। শিবিরের সাথে আমরা সংশ্লিষ্ট না, এটার প্রমাণ অলরেডি রাকসুতে আমরা, কিন্তু তারা কিন্তু হার্ড ক্যান্ডিডেট দিচ্ছে, এমন না যে আমি ডামি বা তাদের প্যানেলের যে জিএস আছে এটা ডামি। সো আমরা তাদের স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতেছি, এই জন্য এখানে শিবির হিসেবে ট্যাগিং। তার মানে আপনার ওটাও লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আর কি করলেন, গতকাল ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা, ওই ঝিনাইদহ সদরে যিনি নমিনেশন নিচ্ছেন বা এমপি নির্বাচন করবেন, তিনি একটা দোকানে গিয়ে, চায়ের দোকানে গিয়ে ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোট চাইতে গিয়ে তিনি এমন মানে আবেগের ঠেলায় এমন বক্তব্য দিলেন যে ইসলামী দলদেরকে আপনারা ক্ষমতায় দেন, ভোট দেন, বারবার ভোট চাইবো না, একবার ভোট দেন, খুন বাংলাদেশ থেকে চিরতরে উঠিয়ে দেব, ধর্ষণ, হত্যা ইত্যাদি ইত্যাদি সব বলার পরে তিনি মুখ ফসকে বলে ফেলেছেন যে কেউ কাউকে খুন করবে, কেউ যদি কাউকে খুন করে তাহলে একজন খুনের পরিবর্তে 10টা খুন ফেলা হবে, যাতে আর কেউ খুনের সাহস না পায়। তো এই যে তার স্লিপ অফ টাং এটা। তো এই বক্তব্যটাকে ছাত্র দলের, দেখুন ছাত্র দলের একজন নেতা, সে উনাকে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই নেতাকে জামাতের লোক বলে প্রচার শুরু করে দিলেন। তো এইভাবে ভুলভাল প্রচার করলে তো হবে না ভাই। প্রচার যেটা করবেন, জামাতের ভুল ত্রুটি যেটা আছে সেটা আপনারা অবশ্যই তুলে ধরবেন, কিন্তু একেবারে সঠিকটা, অব্যর্থ লক্ষ্যবস্তুতে আঘাত আনবেন, যাতে জামাত ইসলাম আর ওখান থেকে কোনো কথা না বলতে পারে। আপনারা এমন কি ওই জং ধরা মসরে পড়া জিনিস নিয়ে আপনারা যুদ্ধে নামছেন, এটা হয়? ওইটা দিয়ে জামাত শিবিরের সামনে আপনারা টিকতে পারবেন? যে পড়ালেখা করে ওরা সারা দিন রাত ধরে পড়ে, একটা ছেলে শিবির করতে হলে ওই ছেলেকে কমপক্ষে 60-70টা বই পড়তে হয়, শিবিরের কর্মী হতে হলে, সাথী হতে হলে পরে আরো 1-150 বই পড়তে হয়, সদস্য হতে হলে ওই রকম আরো 200-250 বই পড়তে হয়, এরপরে তো আরো আনুষঙ্গিক আরো কিছু থাকলেই। তাদের সাথে আপনারা এই ধরনের শুধু রাজনীতির চাঁদাবাজি করার ধান্দায় থাকলে তাদের সাথে আপনি পারবেন? কোনোদিন পারবেন? পারবেন না তো। এরপরে বিএনপির লোকজন জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী, মুনাফেক ইত্যাদি বলে গালমন্দ করে, কিন্তু আমরা তো তার উল্টা দেখি। আমরা যেটা দেখি, জামাত ইসলাম তারা মরলেও দাড়ি টুপি, বাঁচলেও দাড়ি টুপি, তারা তাদের দাঁড়িয়ে আছে, তারা মসজিদে যায় টুপি মাথায় দিয়ে, এমনকি বাথরুমেও যায় টুপি মাথায় দিয়ে, মানে এটা তারা এটা ধরেই নিয়েছে যে এটি তাদের সুন্নত। সুতরাং এখানে তারা কিন্তু এই টুপি মাথায় দিয়ে বা কোনো মৌসুমী টুপি মাথায় দিয়ে এ ধরনের কোনো সুযোগ তাদের নাই, বা এটার প্রশ্নই আসে না। কিন্তু আমরা কি দেখেছি, আমরা যে শেখ হাসিনার সময় দেখেছি, যখন নির্বাচনের সময় হয় শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে, ওমরায় যে তসবি একটু টিপে মাথায় পট্টি বেঁধে। ঠিক আমাদের সালাউদ্দিন ভাই দেখুন, সালাউদ্দিন ভাই টুপি মাথায় দিয়েছে,
তো এইটা কি? এইটাই তো মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করে। সন্দেহ সৃষ্টি করে না? মানুষের ভিতরে এটা সন্দেহের উদ্রেক হয়তো, যে কি রে, এই লোকটা একটু আগে কি বললো আর এখন তার বাস্তবতার সাথে তো কোনো মিল নেই। এই জন্য বাস্তবতার নিরিখে যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। শেষ করব তার আগে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বললেন জামাত ইসলাম হচ্ছে জাতীয় বেঈমান, আর চরমনাইকে ওরকম আরো একটা, অর্থাৎ তারা ইসলামী দলই নয়, মুনাফেক, এই জাতীয় শব্দ ব্যবহার করলেন। তো তার মানে যদি তাই হয় তাহলে এনি ভাই আর থাকলো কে? বাংলাদেশে ইসলামের কথা যারা বলে, ইসলামের পক্ষে যতটুকু কাজ করছে রাজনৈতিক অঙ্গনে বা ব্যক্তিগত জীবনে, যারা ইসলামের কথা বলছে, ইসলামকে নিজের ভিতরে এবং রাষ্ট্রে যারা প্রতিস্থাপন করতে চায়, তাদের ভিতরে প্রথম সর্বাগ্রে আছে জামাত ইসলাম, তারপরে চরমোনাই, এরপরে ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, এরপরে চরমোনাই, এরপরে হেফাজতে ইসলাম, বিভিন্ন জনরা আছে তারা ইসলামের কথা বলে। তো জামাত ইসলাম এবং চরমোনাই এরাই সবার উপরে আছে আপাত দৃষ্টিতে, যেটা মনে হয়। তো আপনি এদেরকে যদি, একজনকে জাতীয় বেঈমান আর একজনকে যদি আপনি মুনাফেক বানিয়ে দেন, তাহলে থাকলো কে? ইমানদার কে থাকলো? তাহলে ইমানদার এখন তাহলে কি আমরা ধরে নিব যে বাংলাদেশের এখন এই মুহূর্তে একমাত্র খাঁটি নির্ভেজাল ইমানদার, একেবারে আল্লাহর প্রেরিত দূত একমাত্র আপনি? এটি আমরা ধরে নিব? তাহলে তাই